ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। 2021-এর মে থেকে 2022-এর জুন, মাত্র একটা বছর সময়। কিন্তু একটা বছরেই অন্তত এ রাজ্যে পশ্চিমবঙ্গের গঙ্গা দিয়ে গড়িয়েছে বহু জল, বদলেছে বাংলায় রাজ্য রাজনীতির সমীকরণ। 200-র বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল যারা, সেই রাজনৈতিক দলই এখন জেরবার নানা সমস্যায়। প্রায় প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে ক্ষয়। এক বছর আগে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, আজ তাদের অধিকাংশই আবার ঘর বাপসির পথে। কারোর মনে হচ্ছে ভুল করেছিলেন, কারোর মনে হচ্ছে ভুল বোঝানো হয়েছে, কারোর মনে হয়েছে বিরোধী দলে এসে কাজ করা যাচ্ছে না। আসলে সবাইকারই কোথাও মনের কোণে, মনের গভীরে যে সুপ্ত বাসনা ছিল আরও একবার যে সরকার নির্বাচিত হবে, সেই সরকারের অংশ হওয়া, সেই বাসনায় জল পড়েছিল। তাই আবারও একে একে অনেকেই ফিরে এসেছেন, কেউ সোজা দরজা দিয়ে, কেউ পিছনের দরজা দিয়ে, ঠিক পুরনো ঘরে। বিধানসভায় লক্ষ্য থেকে বহু দূরে থামতে হয়েছে গেরুয়া রথকে। পুরসভা, উপনির্বাচন, একের পর এক ভরাডুবির পর। অর্থাৎ 2018 সালে যে স্বপ্ন কোথাও দেখতে শুরু করেছিল বাংলার বিরোধীরা, বিরোধী রাজনৈতিক দলের ভরসা যাদের, তারা যে স্বপ্ন দেখতে শুরু করেছিল, সেই আবহেই দুয়ারে পঞ্চায়েত ভোট এবার, আর তারপরে লোকসভার দামামা। প্রশ্ন উঠছে, এই তৃণমূলের মতো শক্তপোক্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে আদৌ কতটা লড়াই দিতে পারবে এই মুহূর্তে বিজেপি? এই আবহে 3 দিনের রাজ্য সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা। বুধবার ন্যাশনাল লাইব্রেরি থেকে কর্মীদের মনোবল বাড়ানোর টনিক দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। जो जितना दबाएगा उतना ही उठ करके वापस आएगा, इस बात को समझ लेना। इसलिए मैं आपसे एक ही बात कहना चाहता हूं, अपने रास्ते पर चलते रहो, अडिग रहो, अच्छी तरीके से लड़ाई लड़ो। भारतीय जनता पार्टी यशस्वी होगी ही। इतिहास में दर्ज है भैया, मैं कोई आपको उधर उधर की बातें नहीं सुना रहा। अपने में कॉन्फिडेंस होना चाहिए कि हम जिस रास्ते पर चले वो सही रास्ता है कि नहीं। अगर हमारा रास्ता सही है तो जनता हमारे साथ चलेगी, आगे बढ़ेगी और हम यशस्वी होंगे, इस बात को हमको समझ। জেপি নাড্ডার বক্তব্য শুধুমাত্র এখানেই থেমে নয়, এরপরও একাধিক বিষয় একটার পর একটা কোথাও ঝাঁঝালো বেশ বক্তব্য রাখেন জেপি নাড্ডা। আমি এক এক করে সমস্ত বক্তব্যগুলোই শোনাবো, যে আসলে আজকের এই বক্তব্যের ঝাঁঝ কোথায় ছিল, সত্যি সত্যি কর্মীদের মনোবল বাড়ানো গেল কিনা। আমি একে একে প্রত্যেকটা বক্তব্য শোনাবো। বিভিন্ন ইস্যুতে জেপি নাড্ডা আজকে এই কর্মী সভা থেকে ঠিক কিভাবে, কি ভাষায় কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করলেন। কিন্তু বিষয় হচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে যখন আক্রমণের সুর চওড়া করছে বিজেপির সর্বভারতীয় সভাপতি, ঠিক তখনই নিয়ম বহির্ভূতভাবে হেরিটেজ ভবনে সভা করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। পাল্টে এই ইস্যুতে সরব হয়েছে বিজেপি। কি বলেছেন তারা, শুনবো। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির উপর হয়তো জেপি নাড্ডা বসিয়ে দিলেন। বাংলার মনীষীদের ধারাবাহিক অপমান এই ভারত জ্বালাও পার্টি করে যাচ্ছে। কোন সাহসে, কোন নৈতিকতায় একটি নির্দিষ্ট সংগ্রহশালা সেই মনীষীর নামে, সেখানে তার ছবি, তার স্মারকের উপর একজন রাজনৈতিক দলের তাকে স্বাগত জানিয়ে পোস্টার পড়ে, তাও আবার সেই মনীষীর নামাঙ্কিত সেই কেন্দ্রটিতে? কি করে এটা সম্ভব হয়? बंगाल की बात करते हैं तो हमारे जहन में और हमारी तस्वीर में वीर स्वतंत्रता सेनानी एक साथ नजरों से गुजर जाते हैं। और इसीलिए आज के दिन नेताजी सुभाष चंद्र बोस, हमारे रास बिहारी बोस या फिर हमारे खुदीराम बोस, और आज जहां मैं गया रास बिहारी बोस जी के कर्मस्थली पर, ऐसी जगह से जो प्रेरणा मिलती है वह प्रेरणा सच में बहुत ही अद्भुत होती है। इसलिए मैं ऐसे वीर योद्धाओं को और स्वतंत्रता सेनानी को नमन करता हूं।
বিজেপির মিটিং কোথায় হবে তা কি কুণাল ঘোষ ঠিক করবে? তৃণমূল ঠিক করবে না বিজেপির মিটিং কোথায় হবে? বিজেপি যেখানে ভালো মনে করবে সেখানেই বিজেপির সভা হবে, আর সেই সভার পরম্পরা অনুযায়ী হয়ে যাবে। অতএব তৃণমূলের কথায় কিচ্ছু আসে যায় না, কারণ আমাদের কার্যক্রম আমাদের জায়গাতেই হবে। মিটিং কোথায় হবে, কিভাবে হবে, কি বক্তব্য দেওয়া হবে, কোন জায়গায় কিভাবে তোপ দাগবেন বিজেপির শীর্ষ নেতৃত্ব, সেটা তো একান্তই তাদের ব্যাপার। কিন্তু এই মুহূর্তে সবকিছুকে ছাপিয়ে যেটা এই মুহূর্তে কোথাও প্রায়োরিটি পাচ্ছে, প্রাধান্যের জায়গা চলে আসছে, তাহলে বিজেপি ছেড়ে ইতিমধ্যে পুরনো দলে প্রত্যাবর্তন করেছেন অনেকে, যারা কোথাও স্বপ্ন দেখেছিলেন আবারও যে দল সরকারে থাকবে সেই দলে থাকার। বক্তব্য হচ্ছে প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে ঘর ওয়াপসি। আর এর আগেই ইতিমধ্যেই বহুবার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে দরজা খোলা রয়েছে, প্রয়োজন অনুযায়ী ফিরে আসাই যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখেছি মুকুল রায়কে দিয়ে শুরু, তারপর সব্যসাচী, রাজীব, বিজেপি ছেড়ে তৃণমূলের টিকিটে বিধায়ক বাবুল, যে সেই বাবুল পর্যন্ত পৌঁছে গিয়েছে এক এক করে তৃণমূলের শিবিরে। যে অর্জুনকে নিয়ে বিজেপির হুঙ্কার ছিল সেই অর্জুনও শাসক শিবিরে পৌঁছে গিয়েছে। গুঞ্জন আরো বেড়েছে শ্যামনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে চ্যালেঞ্জ জানিয়েছেন অবশ্যই বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ আজকে থেকে। কিন্তু তার আগে একবার শুনবো যে এই যে লম্বা তালিকার কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার প্রেক্ষিতে আজকে কি বললেন সৌমিত্র খাঁ, এবং এক এক করে এই যে যেটা বলা হচ্ছে বারবার করে যে অনেকেই দল বদলের জন্য এই মুহূর্তে প্রস্তুত হয়ে রয়েছেন, তারা কেন এসেছিলেন আর কেনই বা ফেরত যাচ্ছেন সেটা অন্য বিষয়, অন্য আলোচনার বিষয়। কিন্তু এটা ঠিক এই তালিকাটার যে তৈরি রয়েছে সেটা বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে, তারই পাল্টা আজকে বলছেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। কি বললেন দুজনে, সেদিন কি বলেছিলেন অভিষেক, আজকে কি বললেন সৌমিত্র, সেটাও শুনবো। ছোট্ট দলে নাম লেখানোর জন্য বড় দল থেকে সবাই লাইনে দাঁড়িয়ে আছে। বড় দলের বাপুরা কি করছে? আজকে সবাই ছোট থেকে বড় এমন এমন লোক লাইনে আছে, যদি নাম বলি এখানে সাংবাদিক বন্ধুরা চেয়ারে বসে আছে, সব উঠে পড়বে, আর 4 দিন ধরে 5 দিন ধরে কন্টিনিউয়াস টকশো শুরু হয়ে যাবে। আমি সেই বিতর্কে যাচ্ছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে আসার জন্য আমি ওকে আমন্ত্রণ জানাই। ও বিজেপিতে এলে আমি ভাববো। একটা কথাই, যে জুতোটা আমি ফেলে দিই সেই জুতোটা আমি পরি না। আমার নাম সৌমিত্র খাঁ, আমি জুতোর ছেড়ে বেশি কিছু মনে করি না। একই যে দল ভাঙনের মুখে, যেখান থেকে এক এক করে সবাই ফিরে যাচ্ছে আবারও সেই পুরনো দলে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ সৌমিত্র খাঁর যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কি লিস্ট আছে আমার জানার দরকার নেই, কিন্তু আমরা অফার দিতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলে বিজেপিতে এসে যোগদান করতে পারেন। তাহলে কি জেপি নাড্ডার এই দুদিনের রাজ্য সফরে বাড়তি অক্সিজেন সত্যি পেল পদ্ম শিবির? যে ধরনের ভাঙনের মুখে দাঁড়িয়েছিল পদ্ম শিবির, যেভাবে এক এক করে কোথাও একটা একটা করে পাতা খসে পড়ছিল, যেভাবে কোথাও বেনো জল, কোট আনকোট বেনো জল যাদের বলা হয়েছিল, সেই বেনো জল যেভাবে কোথাও ঢুকেছে এবং যেভাবে বেরোচ্ছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যি কি মনোবল আবার ফিরে পেতে পারলেন বিরোধী শিবিরের নেতা, কর্মী, সমর্থকেরা? পদ্ম ছেড়ে ঘাসফুলের পতাকা হাতে নিয়েছিলেন মুকুল রায়। মুকুলকে দিয়ে ইনফ্যাক্ট যাত্রা শুরু হয়েছিল। সেই মুকুলের বিধায়ক পদ বাতিলের আর্জি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দলত্যাগের অভিযোগ খারিজ করে স্পিকার অবশ্য জানিয়েছেন যে মুকুল রায় বিজেপিতেই আছেন। এটা অবশ্য প্রথমবার নয়, এর আগেও জানিয়েছিলেন। সেটা আবারও পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছিল। সেই পুনর্বিবেচনার দাবির প্রেক্ষিতে কি অদ্ভুত আজকের সংযোগ, ঠিক এরকম একটা সময় যেখানে ভাঙনের সময় সেই ভাঙনকে আটকানোর জন্য জেপি নাড্ডার সফর, একসঙ্গে এখানে বিরোধী শিবিরের ঐক্য ফিরে পাওয়ার জন্য বার্তা, যারা দলের থেকে দলবিরোধী মন্তব্য করছেন তাদের জন্য কঠোর বার্তা। ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে অনেকেই আসার জন্য প্রস্তুত, সৌমিত্র খাঁ বলছেন যে পাল্টা অভিষেক কেন আসছেন না বিজেপিতে, ঠিক সেই সময় মুকুল রায়ের যে মামলা, দলত্যাগ মামলা, সেই মামলার কোথাও আজকে আরো একবার সেই অভিযোগ খারিজ হয়ে গেল। স্পিকার জানিয়ে দিলেন যে মুকুল রায় তিনি বিজেপি বিধায়কই, এখানে কোনো সংশয় নেই, কোনো দ্বিমত নেই। বিল্লাদল ভট্টাচার্য আইনজীবী আজকে কি বললেন এই মামলা রায়ের প্রেক্ষিতে, সেটা শুনবো একবার। রায় দেওয়া হয়েছে, রায়তের বোধহয় বলা হয়েছে যে এভিডেন্সগুলো নাকি স্বীকার করার মতো নয় আর কি, তাই জন্য আগের যে অর্ডার পাস করা হয়েছিল সেই অর্ডারটি বলবৎ থাকে। আমাদের জানাই ছিল যে এই অর্ডার আসবে আর কি। তো যাই হোক, আমরা তো মামলা এখানে ছেড়ে দেওয়া যাবে না, সত্যের জয় আমরা যাতে হয় সেটা করেই ছাড়বো আর কি।
অর্ডারের কপি চাওয়া হয়েছে, এখনো অবধি অর্ডারের কপি দেওয়া হয়নি আর কি। এমনি যেদিনকার প্রসিডিংসগুলো যেগুলো হয় আর কি, সেগুলো পাওয়া যায় হচ্ছে তার বহুদিন বাদে বাদে আর কি, চাওয়া সত্ত্বেও দিনের প্রসিডিংসের কপি দিনের দিন পাওয়া যায় না আর কি। সত্যি কে কখন কোন দলে, বলা ভালো কে কখন কোন ফুলে, সত্যি বোঝা বড় মুশকিল। ভোটের আগে ভোটের পরে সুযোগ বুঝে দলবদল, ব্যক্তিগত ফায়দা, নিজের ফায়দা, কিছু আখের গুছিয়ে নেওয়া বা অন্য কোনো সুবিধা। কিন্তু তাদের ভরসা করে যারা ভোটের লাইনে দাঁড়ান, যারা ভোট দেন, যারা তাদের নির্বাচিত করেন, তারা কোথায়? তারা চাকরির জন্য রাস্তায় পড়ে থাকেন, পুলিশের লাঠি ঝলকামান খেতে হয় তাদের, ভোট হিংসায় ঘরছাড়া হতে হয় তাদের। এই ভোটারদের কথা সত্যি সত্যি কি ভাবার সময় এসেছে আমার আপনার? জনপ্রতিনিধিদের? বোধহয় নয়। এর মধ্যেই আজকে বঙ্গ সফরে জেপি নাড্ডা। আমরা সবকিছু নিয়ে প্রশ্নোত্তর পর্ব শুরু করব যে সত্যি সত্যি আমার আপনার ভাবার জন্য কাদের উপর ভরসা করা যায়? শাসক বিরোধী প্রত্যেকে শুধুমাত্র নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, নাকি না সত্যি সত্যি যেরকম আমরা দেখলাম যে আজকে বাংলার ইতিহাস, বাংলার বিপ্লবীদের জন্য যেভাবে কোথাও সম্মান জ্ঞাপন করা হলো, তার থেকে অন্য কিছু বার্তাও আসছে। আসল ছবিটা কি? কোথায় কে কোন ফুলে যাচ্ছে সেটা শুধুমাত্র রাজনৈতিক সমীকরণ, ব্যক্তিগত স্বার্থ, নাকি আরো অন্য কিছু? সবকিছু নিয়ে আজকে প্রশ্ন উত্তর পর্ব শুরু করবো। তবে তার আগে এই মুহূর্তে চোখ রাখছি সোজাসুজি স্বর্ণালীর আজকের প্রতিবেদনে। 2024 সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে আর বিন্দুমাত্র সময় নষ্ট করতে নারাজ বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। জেপি নাড্ডার এই পশ্চিমবঙ্গ সফরেই ঘর গুছিয়ে নিতে বিজেপি তাই মরিয়া। অমিত শাহের পর জেপি নাড্ডা বাংলায় গেরুয়া শিবিরের সংগঠনকে মজবুত করে রাজ্য সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি। तो आज विश्व की सबसे बड़ी पार्टी का सदस्य और कार्यकर्ता होने का सौभाग्य से वंचित हूं, और इसीलिए मेरे से जब कोई बात करता है तो मैं सौभाग्यशाली इसलिए कहता हूं कि देखो ये हमारी ही पार्टी है जिसमें नेता है, जिसमें नीति है, जिसमें नियत है, जिसमें कार्यक्रम है, जिसमें कार्यकर्ता है लाखों नहीं करोड़ों, और जिसमें साथ काम करने का वातावरण है, तो भारतीय जनता पार्टी में इस बात को समझते हैं। জেপি নাড্ডা সফরে বিজেপির ঐক্য তুলে ধরতে মরিয়া রাজ্যের সামনের সারির নেতারা। আমাদের মণ্ডল বলে এখন আমরা যেটাকে বুঝি, যে শুধু একটা ব্লক নয়, ব্লককেও 3 ভাগে ভাগ করা হয়েছে। তাদের পর্যন্ত তিনি সম্মেলনে তাদের অ্যাড্রেস করবেন। তো সামগ্রিকভাবে এটা কর্মীদের কাছে উৎসাহ এবং আনন্দের বিষয়। পরিস্থিতি এটাই যে সকলেই আছেন, একসঙ্গে আছেন, ঐক্যবদ্ধ হয়ে আছেন, পাশে আছেন। রাজ্য বিজেপির হেভিওয়েট নেতাদের মধ্যে নিবিড় ঐক্যের ছবিটাও তুলে ধরা জরুরি বলেই মনে করছেন গেরুয়া শিবির। দেখুন, একটা জিনিস হচ্ছে ইউনিটির কোনো বিকল্প নেই, এটা সবাই জানে, এবং ঐক্যবদ্ধভাবেই একটা অশুভ শক্তিকে হাঁটাতে হয়, এটাই স্বাভাবিক আছে। অতএব এ তো সাধারণ প্রত্যাশা আছে সেই, কিন্তু একটা তো জিনিস স্বাভাবিক আছে যে পার্টি বাংলায় একদম পূর্ণ ক্ষমতায় আসতে চায়, বাংলা থেকে এই অশুভ শক্তিকে বিদায় করতে চায়, আর সেটা সবাই মিলেই একমাত্র হতে পারে। কলকাতায় নাড্ডার উপস্থিতির শুরু থেকেই ঐক্যবদ্ধের ছবি ধরে রাখতে মরিয়া ছিল গেরুয়া শিবির। মঙ্গলবার নাড্ডাকে স্বাগত জানানোর কর্মসূচিতে এক ফ্রেমে ধরা দিলেন শুভেন্দু, সুকান্ত, দিলীপ, রাহুল। যদিও বুধবার ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জিকে। যেহেতু বাইরে রয়েছে, আমার কাছে কোনো খবর নেই যে আজকে নাড্ডাজি আসছে বা কিছু, আমার কাছে কোনো সূচনা নেই। অন্যদিকে এদিন রাজ্যের নাড্ডার কর্মসূচিকে কটাক্ষ শানিয়েছে তৃণমূল নেতৃত্ব। নাড্ডার এই কর্মসূচির প্রভাব যে বাংলায় পড়বে না তাও স্পষ্ট করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এই যে একটা দলের সর্বভারতীয় সভাপতি এসে বাংলার গর্ব, বাংলার সম্মান, বাংলার আবেগকে নস্যাৎ করে সস্তা দলবাজির কাজ করে যাচ্ছেন, আমরা তার তীব্র নিন্দা করছি। এই দলের কোনো কর্মসূচির কোনো প্রভাব বাংলার মানুষের মধ্যে নেই।
একদিকে সংগঠনকে জোর, অন্যদিকে শাসক দলের বিরুদ্ধে লড়াই। পঞ্চায়েত ভোটের আগে গেরুয়া শিবিরকে চাঙ্গা করতে কোন কৌশল নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি? এখন নজর সেদিকেই। রিপাবলিক বাংলা। এই নিয়ে কথা বলতে যারা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমি আলাপ করে দিই। আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে বিশিষ্ট সাংবাদিক নির্মাল্য মুখার্জি। নির্মাল্যদা, স্বাগত আপনাকে। এছাড়াও দুই রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার এবং তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। দুজনকেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি এক এক করে আসি। প্রথমে দেবজিৎ, আপনাকে দিয়ে এই শুরু করি। বারবারই বলা হচ্ছে যে ভোকাল টনিক দেওয়ার জন্য জেপি নাড্ডার সফর। সত্যি সত্যি ভোকাল টনিকের তাহলে দরকার ছিল জেপি নাড্ডার সফরে? সত্যি কি ভোকাল টনিক পাওয়া গেল? এখনো পর্যন্ত দলের ভাঙনের ক্ষেত্রে পাল্টা শাসক দলের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে, অনেকেই দাঁড়িয়ে রয়েছেন, লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম কিছুক্ষণ আগে। তিনি বলেছিলেন যে এত লম্বা লিস্ট রয়েছে, সাংবাদিকদের বলেছিলেন যে তার জন্য নাকি পরপর 4 দিন টক শো হয়ে যায়। এতটাই চমকপ্রদ সেই তালিকা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভাঙন কি সত্যি রোখা গেল? জেপি নাড্ডার ভোকাল টনিকে কাজ কি হবে? দেবজিৎ। স্বর্ণালী, প্রথমেই জানাই যে আমাদের যে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল, সেটা একটা বহমানতা। এটা কোনো এরকম নেই যে কোনো ব্যক্তি বিশেষের ব্যক্তি পুজো করে যে দল এগিয়ে যায়। অবশ্যই আমাদের নেতারা আসেন, নেতারা থাকেন এবং নেতৃত্বের একটা জায়গা তো থাকেই। নেতাভিত্তিক দল ওই অর্থে ভারতীয় জনতা পার্টি নয় যেটা আমাদের প্রত্যক্ষ প্রতিদ্বন্দ্বী, এই অন্তত এই বাংলায় তৃণমূল কংগ্রেস যেরকমভাবে করে থাকেন দলটা। দ্বিতীয়ত যেটা বলি, আমাদের একটা যুদ্ধ চলেছিল ভারতীয় জনতা পার্টির। আমরা এটা জানতাম যে আমরা একটা গণতান্ত্রিক যুদ্ধে বা গণতান্ত্রিক লড়াইতে সত্তায় থাকা দলকে সরানোর জন্য আমরা একটা কিছু করতে চলেছি গণতান্ত্রিকভাবে। আমরা কখনো তার আগে ভেবে উঠতে পারিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে গণতন্ত্রের দোহাই দিতেন, সিপিএম বা বামফ্রন্ট গণতান্ত্রিক নয় বলে তাদের বিরোধিতা করতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে গণতন্ত্রকে হত্যা করবেন এবং সরাসরি একটি রাজ্যের রাজনৈতিক পদ্ধতিকে গৃহযুদ্ধের সামনে এনে দাঁড় করিয়ে দেবেন। আমরা একথা আজকে বলতেই পারি, অন্তত এর এখন যদি বলি বা এখন না বলি, আজ থেকে 10 বছর 20 বছর পরে যারা বাংলার রাজনীতি নিয়ে গবেষণা করবেন তারা দেখবেন যে এই সময় বাংলায় কি কি দুর্ঘটনা ঘটেছিল। শুধুমাত্র একটি বিরোধী রাজনৈতিক দল করার জন্য একটা বিরোধী রাজনৈতিক দলের তার সমর্থক, তার সদস্য, তার ভোটারদের একটা বড় অংশ ঘরছাড়া হয়েছিলেন, খুন হয়েছিলেন, ধর্ষিতা হয়েছিলেন তাদের বাড়ির লোক। এবং শুধু তাই নয়, একের পর এক জায়গাতে আক্রান্ত হতে হতে তারা যখন কোর্টে গিয়ে পৌঁছেছিলেন, সেই রাজ্যের সর্বোচ্চ আদালত হাইকোর্ট তাদের 5 জনের যে বেঞ্চ, 5 জন বিচারকের যে বেঞ্চ, মহামান্য বিচারকদের, তারা দ্ব্যর্থহীনভাবে সমস্বরে একমত হয়ে বলেছিলেন এই রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। শাসকের আইন চলাকালীন যে পরিস্থিতির যে এই মুহূর্তে বারবার দফায় দফায় রাজ্য নেতৃত্বের মধ্যে যে ভিন্ন লবি হোক বা ভিন্ন ভার্সন হোক, প্রত্যেকের আলাদা আলাদা বক্তব্যগুলো সামনে এসছে এবং অনেকেই যারা তৃণমূল কংগ্রেস থেকে একদম কলার তুলে যারা এসেছিলেন বিজেপিতে, তারা আবার এক এক করে কলার নামিয়ে ফিরে গিয়েছেন তৃণমূল কংগ্রেসে, সেটা শুধুমাত্র পোস্ট পোল ভায়োলেন্সের জন্য। না, প্রথমত তো একটা কারণ তার পোস্ট পোল ভায়োলেন্স, অবশ্যই একটা কারণ যে তাদের ব্যক্তিগতভাবে ধমকানো হয়েছে, চমকানো হয়েছে, তাদেরকে অন্য রকমভাবে তাদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়া ইত্যাদির জন্য। দেখুন স্বর্ণালী, আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, আমি তো অন্য কোনো দল কোনোদিন করিনি। ভারতীয় জনতা পার্টি যারা করেছেন প্রথম থেকে আমার মতন, আমরা বলতে পারি একটাই কথা, যে আমাদের পার্টিতে আমরা যারা পার্টি করেছি, আমরা যারা রাজনৈতিক সংঘর্ষ করেছি, বাম আমলে করেছি, এখন তৃণমূল আমলে করছি, তারা কোনো কিছু পাওয়ার জন্য আমরা করে আসিনি। অন্য দল থেকে যারা এসেছিলেন, যারা ফিরে গেছেন, তারা কেন এসেছিলেন, তারা কি পাননি এখানে, তাদের কি দেওয়া হয়নি, তার জন্য তারা ফিরে গেলেন, তাদের কোন কারণে তারা চলে গেছেন, সেটা তারাই ভালো বলতে পারবেন। এবং সব থেকে বড় কথা, পাবলিক সব জানতা, সুতরাং জনগণ সবই জানে কেন এসেছিলেন আর কেন গিয়েছেন। একটা দাম আছে। স্বর্ণালী 1 মিনিট, স্বর্ণালী 1 মিনিট। হ্যাঁ বলুন বলুন, প্লিজ বলুন। স্বর্ণালী 1 মিনিট, আমাকে 1 মিনিট বলতে দিন। আমি যেটা বলতে চাইছি সেটা খুব পরিষ্কার।
পরিষ্কার হচ্ছে এটাই যে যারা এসেছিলেন, যারা চলে গেছেন, তাদের জন্য আমার সহানুভূতি রইল। যারা রয়েছেন এবং যারা লড়াইটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা লড়াইটা দিচ্ছেন। রাজনৈতিকভাবে একটা গণতান্ত্রিক পরিসরে কে কবে কোন দলে আসবেন যাবেন সেটা নিয়ে কোনো গবেষণা করা যায় না, বা কেন যাচ্ছেন বা কেন থাকছেন না, কেন অন্য দল তৈরি করছেন বা অন্য দলে চলে যাচ্ছেন তৈরি হওয়া, সেটা তারাই ভালো বলেন। এবং পরিস্থিতি এক একজনের তাতে ক্ষেত্রে ক্ষতি তো হয় দেবজি, তাতে ক্ষতি তো হয়, নিঃসন্দেহে ক্ষতি তো হয়। যাচ্ছেন কারণটা যদি নেহাত ব্যক্তিগত চাওয়া পাওয়ার হয়, লোকসভা থেকে শুরু করে বিধানসভা এবং তারপর উপনির্বাচন, পুরসভা, প্রত্যেক ক্ষেত্রে যেভাবে পরপর ক্রোনোলজিক্যালি নামতে শুরু করেছে ভোট ব্যাংক, তাতে একটা বিষয় তো স্পষ্ট, ক্ষতি তো হয়েছে দলের। তার সেই ভুল লোককে দলে এন্ট্রি দেওয়া হোক না। স্বর্ণালী, আমাদের ভোট ব্যাংক নামেনি এখনো পর্যন্ত। স্বর্ণালী আমি আবারও বলছি, আমাদের দল থেকে আমাদের দলে যুক্ত হওয়া কিছু নেতা তারা চলে গেছেন বটে, কিন্তু গত নির্বাচনেও যদি সেইভাবে স্ট্যাটিস্টিক্যালি দেখা যায় তাহলে আমাদের ভোট ব্যাংকের খুব একটা কোনো ক্ষতি হয়ে গিয়েছে এটা আমরা মনে করছি না, বা যারা তথ্য দেন এই বিষয়ে তাদেরকে এক্ষুনি আপনারা জিজ্ঞেস করুন, তারাও একই কথা বলবেন। ভোট ব্যাংক ধ্বংস হয়ে গেছে, ভারতীয় জনতা পার্টির বিচারধারার থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন সেটা নয়, কিছু নেতা তাদের ব্যক্তিগত চাওয়া পাওয়া মেলেনি বলে তারা ফিরে গেছেন, সেটা হতেই পারে, সেটা তো হয়েই থাকে। বলুন, মানুষের ভেতরে থাকা অবদমিত কাম, ক্রোধ, মাৎসর্য, লোভ, ঈর্ষা, এগুলোকে তো কেউ কন্ট্রোল করতে পারে না। কোনো পার্টি দিয়ে মেশিনারিতে এটা আসতে পারে কি না, কন্ট্রোল করতে পারে না ঠিকই, কিন্তু এরকম বাংলার রাজনীতিতে ওরকম অন্তত এরকম ভাবে হুড়হুড় করে ঢুকে পড়া একটা অন্য দল থেকে এই দলে এবং তারপরে হুড়মুড়িয়ে বেরিয়ে পড়া, এটারও বোধহয় সাক্ষী নজির এর আগে বাংলার রাজনীতির ইতিহাসে অন্তত আমাদের দেখতে হয়নি। আমি আসবো দেবজিৎ আপনার কাছে, আমি আসবো। বাংলার রাজনীতিতে বাংলার মানুষের কাছে আমি আসবো দেবজিৎ। দেবাংশু আমাদের সঙ্গে রয়েছেন। দেবাংশু, এই যে ননস্টপ অন্য দল, বিরোধী দলকে ভাঙিয়ে নিজের দলে আবারও ফেরত নিয়ে আসার যে কৌশল, কোথাও কি মনে হচ্ছে তাহলে জেপি নাড্ডার আজকের এই ভোকাল টনিক, যেভাবে জেপি নাড্ডার আশা এবং কোথাও বিরোধী লবি, যে লবিগুলোর অন্তত অ্যাডভান্টেজ নিয়ে থাকে শাসক দল, সেই বিরোধী লবিদের একসঙ্গে এক জায়গায় রেখে দেওয়ার ক্ষেত্রে এবার একটুখানি লড়াইটা চাপ হয়ে গেল, যে চ্যালেঞ্জটা নিয়েছিলেন আপনারা যে বিরোধী রাজনৈতিক দল থেকে এক এক করে সবাইকে ফেরত নিয়ে আসা নিজের দলে, সেই চ্যালেঞ্জটা একটুখানি কঠিন হয়ে গেল মনে হচ্ছে দেবাংশু? বিরাট চাপ হয়ে গেল স্বর্ণালী, চাপের চোটে শ্বাস নিতে পারছি না আমরা আপাতত। তবে আমি দেবজিৎদার কয়েকটা পয়েন্ট আমি ধরে উত্তর দিতে চাই। প্রথমেই দেবজিৎদা তার বক্তব্য শুরু করলো, আমরা তৃণমূলের মতো নেতা ভিত্তিক দল নই, আমাদের সংগঠন ভিত্তিক দল। আমরা কোনো নেতা পুজোর মাধ্যমে বা কোনো নেতাকে কেন্দ্র করে আমরা কখনো এগোই না। খুব ভালো কথা। কিন্তু টিভিতে 2014 বলুন, 2019 বলুন, কিংবা আজও বলুন, যে সমস্ত বিজ্ঞাপনগুলো আমরা ভারতীয় জনতা পার্টি দেখতে পাই, কোনোটাতে আমরা শুনি না আপকি বার বিজেপি সরকার, আমরা শুনি আপকি বার মোদি সরকার, বা মোদিজি কো লায়েঙ্গে, আচ্ছে দিন আয়েঙ্গে, অর্থাৎ নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে তাদের রাজনীতি। আবারও তারা এখানে বলছেন তারা নাকি কোনো নেতাকে মুখ করে, নেতাকে পুজো করে তারা এগোন না। খুব ভালো কথা, দেশের মানুষ দেখেছেন। দ্বিতীয়, তিনি বললেন যে কারণটা যদি ব্যক্তিগত চাওয়া পাওয়ার হয় তাহলে আমাদের কিছু বলার নেই। আচ্ছা, এই কারণটা ব্যক্তিগত চাওয়া বা পাওয়ার কিনা, সেটা যখন তৃণমূল ভাঙিয়ে রোজ নেতাদেরকে বিধানসভা ভোটের আগে জয়েন করাচ্ছিলেন, আর আপনাদের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ রোজ বলছিল যে শুধু পিসি আর ভাইপো তৃণমূলে পড়ে থাকবে, আর কেউ থাকবে না, সবাইকে আমাদের দল করতে হবে আস্তে আস্তে, সেই সময় যে উল্লাসটা আপনারা প্রকাশ করছিলেন, এগুলো ভেবে কি উল্লাস প্রকাশ করছিলেন যে সমস্যাটা ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিনা, বা দলে যোগ দেওয়াটা ব্যক্তিগত চাওয়া পাওয়ার জন্য কিনা? 3 নম্বর প্রশ্ন, উনি বললেন, দেবজিৎদা বললেন যে আমাদের ভোট ব্যাংক ধ্বংস হয়নি, আমাদের আদর্শ থেকে কেউ মুখ ফিরিয়ে নেননি। আচ্ছা, ভোট ব্যাংক ধ্বংস হয়নি কেন? 40% চলে গিয়ে 21-এ 38%, এবং তারপরে যতগুলো বাইপোল হয়েছে, পৌর নির্বাচন হয়েছে, আমরা দেখেছি বামেরা কোথাও কোথাও দ্বিতীয় হয়ে যাচ্ছে, বিজেপি তৃতীয় হয়ে। কিন্তু এটা কেন হবে না স্বর্ণালী? হওয়াটার কারণটা খুব স্বাভাবিক, ধারের মাল বেশি দিন নিজের কাছে রাখা যায় না। বিজেপির যে ভোট ব্যাংক, সেটা হচ্ছে ধারের ভোট ব্যাংক, ওটা সিপিএম থেকে আসা ভোট ব্যাংক। এর আগে আপনারা দেখুন বাংলার রাজনৈতিক চিত্রে 2011 সালের পর থেকে 14 সালে যখন বিজেপি 17% ভোট পেল, তখন বামেরা হ্রাস পেল। আবার যখন বাম কংগ্রেসের জোট উঁচুতে উঠলো, আবার বিজেপি 10% নেমে গেল 2016-তে। আবার 2019-এ যখন বামেরা 7% নামলো, বিজেপি 40। ধারের ভোট ব্যাংক হোক বা অন্য দল থেকে, আপনাদের দল থেকে ভাঙিয়ে নিয়ে গিয়ে ক্যান্ডিডেট দাঁড় করাতে হোক, দেবাংশু আপনাদেরও তো প্রয়োজন
প্রয়োজন পড়লো যাদেরকে দল থেকে যারা দল থেকে চলে গিয়েছিলেন, আপনি একসময় বলেছিলেন তারা দলে ফেরার আগে আপনি চৌকাটে শুয়ে থাকবেন, সেই তাদেরকেই তো ফিরিয়ে নিতে হলো দিনের পর দিন। এক এক করে সেই সফর তো জারি রয়েছে, সফর তো জারি রয়েছে দেবাংশু। এই দল ভাঙিয়ে আবার অন্যের দল ভাঙিয়ে আবার ঘর থেকে যারা বেরিয়ে গিয়েছে তাদেরকে আবার ঘরে ফিরিয়ে এনে আসলে কি আদপে কোনো লাভ হয়? অন্তত মুকুল রায়ের আজকের এই রায়ের পর তো বারবার করে কত শাসক দলের এই সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়ে। এত ক্রেডিবিলিটি যে দলের, এত বিপুল ভোট 90% ভোট পায় যে দল, তাদের কি দরকার পড়ে যারা দল থেকে ছেড়ে গেছে তাদেরকে আবার ফিরিয়ে আনার, আবার ফিরিয়ে এনে তারপর মামলা মোকদ্দমা করার, আবার মুকুল রায়ের মতো কেস হবে, আবার বলা হবে তিনি বিজেপি বিধায়ক। স্বর্ণালীজি আমি এইটুকু এক্সপেক্ট করবো, আপনি দেবজিৎ দাকে আনইন্টারাপ্টেড যতটা সময় দিয়েছেন অন্তত তার অর্ধেক সময় আনইন্টারাপ্টেড সময় দেওয়া হয়নি। আপনি চাইলে আবার রিভাইন্ড করে দেখতে পারেন। এখানেও যারা বাংলা দর্শকরা দেখছেন আনইন্টারাপ্টেড মোটেও দেবজিৎ একদমই বলেননি। প্লিজ আপনি বলুন। এবার একটু বলি, আমি দেবজিৎ দার দুটো পয়েন্ট এবং আপনার প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, আপনার প্রশ্নের আমি উত্তর দেবো। তারপর দেবজিৎ দা আমি এটাই বলছি যে ফলে সিপিএম যখন বাড়ে বিজেপি কমে, বিজেপি বাড়লে সিপিএম কমে, ফলে ওটা আবার ফেরত যাচ্ছে। বিজেপি যদি আবার আনতে পারে ওটা তাদের ক্রেডিবিলিটি। আরেকটা কথা দেবজিৎ দা বললেন সেটা হচ্ছে ধমকে চমকে রাজনৈতিক কেরিয়ার শেষ করার ভয় দেখিয়ে তৃণমূলে নাকি ফেরত পাঠানো হয়েছে। আচ্ছা তৃণমূলের এত ক্ষমতা, তৃণমূল কারো রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেবে? তাহলে এই মানুষগুলোই যখন 2021 আগে বিজেপিতে গেছিলেন তখন কি বিজেপি তাদের রাজনৈতিক কেরিয়ার শেষ করার ভয় দেখিয়েছিল? নারদার মামলার ভয় দেখিয়েছিল? আমি জানি না। এবার ম্যাডাম আপনি যে প্রশ্নটা করলেন আমাকে যে তৃণমূলের কেন দরকার পড়ছে, দেখুন না, তৃণমূলের কাউকে দরকার নেই। তৃণমূল এদের সবাইকে ছাড়াও যে রেজাল্ট করেছে, তৃণমূল এদেরকে নিয়েও সেই একই রেজাল্ট করবে, কারণ মমতা ব্যানার্জিকে দেখে লোকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। কিন্তু হ্যাঁ, এই কথাটা ঠিক, বিজেপি আমাদের থেকে যখন ভাঙিয়েছিল বিজেপির কোনো মুখ ছিল না। বিজেপি মুখের খোঁজে, ল্যাজের খোঁজে, কিডনির খোঁজে, লিভারের খোঁজে তৃণমূলের কাছে এসেছিল। এবং আমাদের যে 124 জনের ওপর নেতাকে বিজেপি টিকিট দিয়েছিল, মনে করে দেখবেন 124 জন নেতা। পাল্টা একদিকে আপনারা যেটা ইডিসিবিআই তথ্য দেন, পাল্টা বলা হয় কি পুলিশ কেস, অর্জুন সিং থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের, এমনকি মুকুল রায় তার বিরুদ্ধে দল ছেড়ে যাওয়ার পর একাধিক কেস দেওয়া হয়েছে। আমি আসবো নির্মলতার কাছে, তবে সংক্ষেপে একবার দেবজিৎ সরকারের কাছে আসবো। দেবজিৎ কি বলবেন? 2021 অব্দিও তো তৃণমূলের সরকার ছিল। মুকুল রায় আগেও তৃণমূল না বিজেপির, এখন কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? ফিরিয়ে তো আনছে, বিরোধী দল তো ভাঙছেন, ফিরিয়ে আনছে। 2018-তে দল ছেড়েছিলেন, তৃণমূল ছেড়েছিলেন, তখন তো মুকুল রায় জানতেন না 19-এ বিজেপি তাহলে 3 বছর সিআইডি ব্যবহার করতে পারতো, পুলিশ ব্যবহার করতে পারতো, তাই না? দেবজিৎ সরকারের বক্তব্য শুনিনি, তারপর আমি নির্মলতার কাছে আসছি। দেবজিৎ। দেবাংশু 1 মিনিট, আমি বাইরে থেকে বলছি তো একটুখানি। দেবাংশু বাইরে থেকে বলছে, দেবাংশু বাইরে থেকে বলছে। দেবাংশুর সামনে তো ক্যামেরা আছে, আমার যে ভাব, ও আচ্ছা 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 আচ্ছা, আমার সেটাও নেই। আমি যেটা বলছি 1 মিনিট শোনো, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দেবাংশুর যে ভাব এবং যে মত, যে বিষয়ে তখন দেবাংশু বলেছিল যে আমি চৌকাঠে শুয়ে থাকবো যদি ওরা ফেরত আসে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে ওর বিরোধী হওয়া সত্ত্বেও আমি এটাকে প্রচণ্ডভাবে সমর্থন করি। আমি বলছি যে দেবাংশু যেটা বলেছিল একজন রাজনৈতিক কর্মী হিসেবে তৃণমূল স্তরের, তৃণমূলের দলের বলছি না, গ্রাসরুট লেভেলের রাজনৈতিক কর্মী, এবং ওইরকম আবেগ নিয়ে যে রাজনীতিটা করে দেবাংশু, তাতে ওর দলের পক্ষ থেকে, ওর মনন জগতের তরফ থেকে ও যা বলেছে সেই সময় সেটা ওর সঙ্গেই যায় এবং ওর জন্য ওকে সম্মান জানানো উচিত। কিন্তু মুশকিলটা হচ্ছে নেতৃত্ব তো এটা বোঝেননি। যারা আমাদের কাছে এসেছিলেন, যারা এসে একের পর এক, আমরা যত পুরনো বিজেপির লোকেরা যত না বলেছে তথাকথিত, তার থেকে দল বদলু যারা চলে গেছেন, তারা তখন ভেবে দেখুন তারা কিনা বলেছেন দল সম্বন্ধে, সরকার সম্বন্ধে, এবং তারপরেও তাদেরকে ফেরত নিতে হয়েছে। তার মানে তাদের কাছে ব্ল্যাকমেলের মেটেরিয়াল আছে, তারা আরো বেশি করলে ওই পিসি ভাইপোর সরকার থেকে ফেলে দিতে পারেন, নিতে বাধ্য হয়েছেন। এটাকে শুধু তাই নয়, আমার মনে আছে মা বলে সম্বোধন করে পাল্টা বলতে হয়েছিল যে মা বলে ভুল করেছি। এই ধরনের বক্তব্য শুনতে হয়েছে, সেটা রিপাবলিক বাংলার ক্যামেরাতে এখনো পর্যন্ত রয়েছে, লাইব্রেরি খুঁজলে পাওয়া যাবে। আমি আসবো দুজনের কাছে আসবো। নির্মল মুখার্জি আমাদের সঙ্গে রয়েছে স্টুডিও, দুজনের কাছে আসবো প্লিজ। দুজনেই বলেছেন আমি আবার আসবো প্লিজ, একটু ধৈর্য রাখুন। নির্মলদা, এই যে দল বদলের পাল্টা খেলা চলছে, সেই জায়গা থেকে জেপি নাড্ডার রাজ্য সফর, আমরা দেখি জেপি নাড্ডা যখনই আসেন, এর আগে আমরা দেখেছি বেশ সেই সময় কোথাও শাসক দলের, মানে এর আগেও একাধিক ঘটনা ঘটেছে, সেটা বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে শুরু করে বারবারই, আমি জানি না যে সেক্ষেত্রে সেটাকে কোথাও বাড়তি অন্য কোনো ডাইমেনশন সেখানে রয়েছে কিনা,
বাড়তি চ্যালেঞ্জ রয়েছে কিনা, অন্তত এই সফরগুলো প্রত্যেকবারই তাৎপর্যপূর্ণ হয়ে রয়েছে। এবারে সফরের ক্ষেত্রে আমি দেখলাম যে এই দল বদলের মাঝখানেই একদম কড়া বার্তা জেপি নাড্ডার, এবং ঘটনাচক্রে কাকতালি হোক বা যাই হোক, অদ্ভুত সমাপতন যে এই দিনকে মুকুল রায়ের এই রায়টা কোথাও স্পষ্ট হলো যে মুকুল রায় এখনো বিজেপির বিধায়ক রয়েছেন। সব মিলে সত্যি সত্যি এই দল বদল আদপে কি কোনো ফায়দা দিতে পারে যে কোনো রাজনৈতিক দলেরই হোক? একদিকে পাল্টা বলা যেতে পারে যে ধারের চেহারা নিয়ে কি লাভ হলো বিরোধী দলের, আর অন্যদিকে আজকেও জেপি নাড্ডা বলেছেন যে আমাদের নিজস্ব আদর্শই ভরসা রাখা উচিত, অন্য কোনো জায়গায় ইতিউতি ঘোরার দরকার নেই। আর অন্যদিকে শাসক দল যারা যারা এত % ভোট নিচ্ছে, যারা বেরিয়ে গিয়েছে, তাদেরকেও বা আবার সে লম্বা তালিকা নিয়ে ঘুরে বেরিয়ে আদৌ কোনো ক্রেডিবিলিটি কি অ্যাড হয়? মানে এগুলো করে কি আদৌ কোনো লাভ হচ্ছে? অন্তত মুকুল রায়ের ইস্যুর পরে আরও কোথাও প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে আজকে জেপি নাড্ডার বক্তব্য। নির্মলদা, আপনি কি বলবেন? দেখুন সোনালি, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সাংবাদিক হিসেবে আমার একটা খুব একটা প্রশ্ন মাথায় সবসময় খেলে, এই যা হচ্ছে তাতে কিছুদিন আগে অমিত শাহ এসেছিলেন। অমিত শাহ যা বলছেন, যা বলে গেছেন 4টে পয়েন্ট, তাতে বিজেপি এখানে প্রায় ধূলিসাৎ। শূন্য থেকে শুরু করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় মডেল। 3 নম্বর হচ্ছে ইডি সিবিআইকে পলিটিক্যাল ইউজ করা যাবে না। আর একটি কথা আছে, সেটা আমার মনে পড়ছে। তা নাড্ডা যা বলছেন আর উনি যা বলছেন, কারটা সাংবাদিক হিসেবে আমরা নেব? এটা দেবজিৎ বাবুর কাছে আমার প্রথম প্রশ্ন। যে আমরা অমিত শাহর যে বক্তব্য আছে কিছুদিন আগে প্রভারীদের সঙ্গে যখন উনি বৈঠক করেছেন, সেখানে উনি যেগুলো বলেছেন আর নাড্ডা আসার পর যেগুলো বলছেন, দুটোর মধ্যে একদম একেবারে উল্টো, একদম উল্টো জিনিস। এটা কেন হচ্ছে? এটা আমাদের কাছে কনফিউজ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে নির্বাচনের পরেই আমি একটু বলি না, আমি তো আর দুটো প্রশ্ন করে নিই। নির্বাচনের পরে আপনারা একটা 32 মেম্বার কমিটি করেছিলেন, তারপরে দলে ক্ষোভ বিক্ষোভ অনেক কিছু হয়েছে, রাজ্য কমিটি। সেই কমিটিটা 108-এ চলে গেল। আমার একটাই প্রশ্ন, এই 108 কমিটিকে আপনারা মেনটেন করবেন, না সেটাকে আবার কেটে ছেড়ে ছোটো করতে হবে? এবং কালকে উনি আসার আগে একটা ইমেল গিয়েছে, আমি জানি না কে ইমেলটা পাঠিয়েছে, ওর সঙ্গে আলাদা করে বসে আলোচনা করতে চেয়েছে। এইগুলো যেগুলো হচ্ছে সাংগঠনিকভাবে, এই প্রশ্নগুলো কিন্তু সাংবাদিকদের কাছে থাকছে, বোঝা যাচ্ছে আপনার দুর্বলতাটা কোথায়। আর সত্যি কথা বলতে বিরোধী ছবিটা ভীষণ রকম ভাবে নড়বড়ে, যে কোনো কারণেই হোক। আমরা আর দেবাংশু বাবুর কাছে একটাই প্রশ্ন, আপনারা জাতীয় কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি মাসের প্রথমে পাল্টেছেন, কল্যাণ ব্যানার্জিকে বাদ দিয়েছেন, সৌগত রায়কে বাদ দিয়েছেন। আমরা দেখেছি অভিষেক ব্যানার্জির বিরোধিতা করেছিলেন বিভিন্ন বিষয়ে, তাদের বাদ দেওয়া হয়েছে, ডেরেককেও বাদ দেওয়া হয়, ডেরেক ওব্রায়ানকেও বাদ পড়েছেন। তারপরে রিকনস্টিটিউট করা হয়েছে, আপনারা সেটা করতে পারেন। কিন্তু আমার এই প্রশ্নটা মাথায় এখনও ঢুকলো না যে বিজেপির একজন অফিস বেয়ারারকে কি করে আপনারা ডাইরেক্টলি ভাইস প্রেসিডেন্ট করে আপনাদের রাজ্য সমিতিতে বসিয়ে দিলেন জয়প্রকাশ মজুমদার। সেটা কিভাবে করা সম্ভব হলো? এটা মানে একদম সাংগঠনিকভাবে এটা কোনোভাবে উত্তর তো আপনি দেবেন। এই প্রশ্নগুলো মানুষরা জানতে চায়, সাংবাদিক হিসেবে আমি সেই প্রশ্নগুলোই তুলছি যে সাংগঠনিকভাবে, কারণ যেহেতু আমি সংগঠনের মধ্যে যাচ্ছি। দেবজিৎ বাবুদের কাছে একটা জেনারেল কোয়েশ্চেন সবসময় আমি রাখতে পারি যে 38% ভোট আপনাদের, 2,28,00,000 মানুষ আপনাদের আশীর্বাদ করেছিল, সেটা কোথায় গেল? একটা বন্ধ সফল করতে পারেন না। যে বন্ধ 12 ঘন্টার ডাকেন, 4 ঘন্টায় সেটা শেষ হয়ে যায়। পৌরসভাগুলো হেরে যাচ্ছে, কর্পোরেশন হেরে যাচ্ছে। এটা কেন? এটা আপনাদের সাংগঠনিক দুর্বলতা না কেন্দ্রীয় নেতৃত্ব আপনাদের চায় না? এর মধ্যেই ভাঙনের বাড়তি চাপটা তো রয়েছে। আমি দেবজিৎ এবং দেবাংশু দুজনের কাছে আসবো, তবে তার আগে ভাঙন যেহেতু এই মুহূর্তে সত্যি সত্যি বড় একটা ইস্যু, ভাঙন নিয়ে আজকে জগন্নাথ সরকার কি বলে, একটু আসছি দেবজিৎ, জগন্নাথ সরকার কি বললেন ভাঙন নিয়ে, শুনবো একবার। বিশেষ মুহূর্তে ভারতীয় জনতা পার্টি পাওয়ারে আসবে এই মানসিকতায় দলে দলে এসেছিল ভেঙে, আর তাদেরকে নেওয়ার জন্য মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছিল। যে লিডাররা অত্যাচার করেছে, বিজেপি কর্মীদের খুন করেছে, তাদের কোনো বাছাই না করে যেভাবে নেওয়া হয়েছিল, তার পরিণতিতে সাধারণ মানুষ অনেকেই মুখ ফুরিয়ে নিয়েছিল, বিশেষ করে আদিবাসী সমাজ। যেখানে বাঁকুড়ার এক তৃণমূল নেতা
ওখানকার উঠতি আদিবাসী নেতাকে খুন করেছিল যাকে, সে লিডারকেও পর্যন্ত আমাদের এন্ট্রি দেওয়া হয়েছিল। তার পরিণতিতে আমরা দেখলাম যে ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়া, টাইওয়াল এলাকাগুলোতে যেখানে হারার কথা নয়, ভারতীয় জনতা পার্টি সবচাইতে বেশি ভোট পেয়েছিল, পরিণতিতে আমাদের ওখানে রেজাল্ট খুব খারাপ হয়েছে। তাই অবশ্যই সমস্যা কিছু আছে। আগামী দিন যত দিন যাবে আমরা সমস্যা কাটিয়ে উঠবো। ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক, আমি আসবো ভাঙন প্রসঙ্গে। নিঃসন্দেহে মানে ভুল ছিল, বারবার করে দেবজিৎ বারবার করে স্বীকার করে নেওয়া হয়েছে, যেভাবে কোথাও একদম নির্বিচারে সবাইকে এন্ট্রি দেওয়া হয়েছিল। আমি আসছি, অনেকক্ষণ ধরে দেবজিৎ হাত তুলে রয়েছে। আমি ওটা না, আমি যে 5 সেকেন্ড একটা প্রশ্ন অ্যাড করে দিই, সেটা হচ্ছে জগন্নাথ সরকার যে নেতাদের তালিকা দিলেন, তার মধ্যে ঝাড়াই বাছাই করে যাদের নেতা হয়নি বললেন, নেওয়া হয়নি বললেন, তার মধ্যে কি শুভেন্দু অধিকারী আছেন না নেই? সেটা তো আপনারা বলতে পারবেন। আপনারা বলতে পারবেন আমার দলের নেতা নাকি? মহা মুশকিল। জগন্নাথ বাবু বললেন যে লিস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে করছেন। না না, লিস্ট তো আমাদের সঙ্গে এই মুহূর্তে জগন্নাথ সরকার নেই দেবাংশু। জগন্নাথ সরকার থাকলে নিঃসন্দেহে প্রশ্ন করতাম, কিন্তু আপনি রয়েছেন। ঝাড়াই করে না নেওয়ার জন্য মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। তো এই যে ঝাড়াই বাছাই করে না নেওয়া, এই যে এই ছাঁটটার মধ্যে কি শুভেন্দু অধিকারীও কোনো ছাঁটের পর্যায়ে পড়েন? এই মুহূর্তে নেই। এবং আপনাদের ক্ষেত্রে অনেকেই বেইমানি গদ্দার ছিল, সেই গদ্দারের তালিকাটা আর কত লম্বা হবে, সেই গদ্দারের তালিকার মধ্যে আবারও শুভেন্দু চলে আসবেন কিনা, আবারও ফিরে আসবেন কিনা আমরা জানি না। আমরা জানি না, আমি সেটাই বলছি। এই মুহূর্তে এই উত্তরগুলো দেওয়ার জন্য জগন্নাথ সরকারের প্রতিক্রিয়ার জন্য জগন্নাথ সরকার নেই। দেবজিৎ রয়েছেন, দেবজিতের কাছে আমি আসছি, কারণ দেবজিৎ অনেকক্ষণ ধরে হাত তুলে আছেন। দেবজিৎ কি বলবেন? অনেকগুলো প্রশ্ন আপনার কাছে। আমি প্রথম থেকে আমি প্রথম থেকে প্রশ্নগুলোর উত্তর দিই। প্রথমত একটি প্রশ্ন এসেছিল যে এইখানে আজকে মাননীয় জেপি নাড্ডা যে কথাগুলো বলে গেলেন আজকের ন্যাশনাল লাইব্রেরির অডিটোরিয়ামে, সেটা কি মাননীয় অমিত শাহ, আমাদের আরেক নেতা এবং এখন কেন্দ্রীয় মন্ত্রীও বটেন, তার সঙ্গে কন্ট্রাডিক্টরি? আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি এখনো পর্যন্ত অডিটোরিয়ামের জামাটাও অবধি চেঞ্জ করতে পারিনি। আমি ওখান থেকেই বেরিয়ে আপনাদের এখানে বলছি, কোনো কন্ট্রাডিকশান নেই, কোনো কথাতে কোথাও কোনো কন্ট্রাডিকশান ছিল না। যে কথা অমিত শাহজি বলেছিলেন, সেটা যে অ্যাসপেক্টে বলেছিলেন, আজকে জেপি নাড্ডাজি যে কথাগুলো বলেছেন সেটার অ্যাসপেক্ট আলাদা, কিন্তু লক্ষ্যটা মোটামুটি একই, এটাই ফিক্স করা গেছে। দ্বিতীয়ত যেটা বলা হলো যে একের পর এক লোক এলো, একের পর এক লোক, আমি আপনাকে বলছি এরকম একের পর এক যদি প্রশ্ন করেন, আমি তো বাইরে থেকে উত্তর দিচ্ছি, আমাকে একটু বলতে দিন। দ্বিতীয় প্রশ্নটা মানে 3টে বলেছিলেন, তারপরে আরো 4 নম্বর 5 নম্বর প্রশ্ন যুক্ত হয়েছে, আমাকে একটু বলতে দিন। দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে যে একের পর এক লোক এসেছিলেন, তারা কেন এসেছিলেন, কি জন্য এসেছিলেন, আমি আগেই স্বর্ণালীর প্রশ্নে বলেছি, সেটা তার এলাকার লোক জানেন, তিনি নিজে জানেন, কিসে মিলেছে কিসে মেলেনি সেটাও তারা জানেন। সুতরাং এই নিয়ে বেশি বিশেষ বলার আর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। 3 নম্বর, আমাদের কি খুব খারাপ অবস্থা যাচ্ছে যার জন্য আমাদের সংগঠন নড়বড়ে বলে প্রশ্নকর্তার মনে হয়েছে? আমি আবারও বলি, 38% ভোট একদম ঠিক কথা, এবং তার সঙ্গে আমাদের এতজন এমএলএ, যে এতটাই সংগঠিত পার্টি যে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা রাজ্য সরকারি পার্টি বলতে পারছে না আমাদের একজন এমএলএ তাদের পার্টিতে জয়েন করেছেন কি করেননি। হাইকোর্ট ফেরত পাঠিয়ে দিয়েছেন স্পিকারের কাছে, সেই স্পিকার যে পার্টির, সেই পার্টির হয়ে সেই পার্টির মুখপত্রের মতন বলছেন না উনি এখনো পর্যন্ত বিজেপিতে আছেন। আমি কোনোভাবে এখানে তৃণমূলের যিনি মুখপত্র, আমি তার সঙ্গে কোনো কন্ট্রাডিকশনে যাব না, কেননা কোনো মুখপত্রের পক্ষে এই অবস্থাকে ব্যাখ্যা করা সম্ভব নয়। আমি দেবাংশুর উপরে কোনো কথা বলছি না, কিন্তু আমি শুধু এইটুকু মনে করাতে চাই মানুষের কাছে, দেবাংশু কেন সবার কাছে অস্বস্তিকর হবে, কিন্তু আজকে পার্টি বলছে মুকুল রায় এখানে নেই, মুকুল রায় বিজেপিতে আছে, অথচ দেবাংশুর সমস্ত নেতাদের মুকুল রায়ের সঙ্গে গলাগলি করতে দেখা যাচ্ছে, এবং তৃণমূলের সমস্ত নেতা মুকুল রায়ের সঙ্গে এক মঞ্চে বসে থাকছেন অদ্যাবধি। তার কারণ এবং কোনো কথা দেবাংশু বেচারি এখানে বলতে পারবে না। দেবাংশু আমি জানি না শিশির অধিকারীর সঙ্গে
কি করে মুকুল রায়কে একইভাবে একই সারিতে তুলনা করা যেতে পারে? তবে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ কিছু আগে দেবাংশু তুললেন, শুভেন্দু অধিকারী একটা বক্তব্য প্রসঙ্গে আমি আসবো, তার আগে দেবাংশুর একটা পুরনো প্রশ্ন, সেটাকে আমাকে উত্তরটা দিতে দাও। দেবাংশু আমাকে একটা মিনিট দাও ভাই, 60 সেকেন্ড দাও। দেবাংশু আমাকে তুমি 60 সেকেন্ড দাও, ওকে বলতে দাও, আমি তো তোমার বেলায় বলি না। দুজনেই আমরা বাইরে আছি। তুমি প্রথমে একটা অসাধারণ প্রশ্ন করেছিলে যে তুমি বলছি তো, আমি বলছি দেবাংশু অপেক্ষা করো। তুমি প্রথমেই আজকের এই যে আমাদের শুরু হবার আগে অসাধারণ প্রশ্ন করেছিলে আমি উত্তর দিয়ে দিই, ধার করে চালানো যায় না, বামেদের ভোট রামে গিয়েছিল। দাঁড়াও দেবাংশু, দেবাংশু বলতে দাও, আপনাকে প্রশ্ন করিনি, আমাকে বলতে দাও। সরকারেরটা আমি এখানে প্রতিনিধি রয়েছে, বিজেপির দলের প্রতিনিধি রয়েছে, তাকে সেই উত্তর দেবে। শিশির অধিকারী কোন দলে? তোমরা কি বলতে দেবে না? আমরা কি আমাকে বলতে দাও, আমি আপনাকে করিনি, বাংলার জনতা দেবাংশু বলতে দেবে না? দেবাংশু নিতে পারবে না উত্তরটা? বিরোধী দলের প্রতিনিধি আছেন, তিনি দায়িত্ব নিয়ে আপনার প্রশ্নের উত্তর দেবেন। প্লিজ শেষ করুন, জিজ্ঞাসা করছিলাম, বলো। আমি বলছি তো, আমি দায়িত্ব নিয়ে তো বলছি, তুমি দাঁড়াও দেবাংশু দাঁড়াও, শোনো। আমি যেটা বলতে চাইছি সেটা পরিষ্কার। তুমি বলেছিলে বামেদের ভোট রামে এসেছে, ধার করে বেঁচে থাকা যায় না। দেবাংশু, তোমাদের দল যখন ক্ষমতায় এলো, টিএমসি যেদিন ক্ষমতায় এলো, তখন কি আমেরিকা, মেক্সিকো, প্যাটাগোনিয়া এইসব জায়গা থেকে লোকেরা এসে ভোট দিয়েছিল? যারা তখন বামপন্থীতে বিশ্বাস করতেন, বামেদের বারবার জিতিয়েছেন, সপ্তম বামফ্রন্ট যারা তৈরি করেছিলেন, তারাই তাদের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল। এবং আমাদের সবার সমর্থনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, আমাদের স্বপ্ন দেখিয়েছিল যে এই সরকার জনতার সরকার হবে, প্রকৃত জনগণের সরকার হবে। সেখান থেকে অনেক সরে গেছে, আমি সেটাও বুঝতে পারছি। তৃণমূল কংগ্রেসের যে বাধ্যবাধকতা, সেইখান থেকে তারা হয়তো সরেছে। আমি 30 সেকেন্ড দেবাংশু যোগ, তার আগে শুভেন্দু অধিকারী আজকে মুকুল রায় প্রসঙ্গে এই মুহূর্তে আমাদের কাছে বক্তব্য এসে পৌঁছেছে। শুভেন্দু অধিকারী মুকুল রায় প্রসঙ্গে কি বলেছেন? এই মুকুল রায় বিজেপি বিধায়কই রয়েছেন, এখনো পর্যন্ত তিনি অন্য কোথাও যাননি, তিনি বিজেপির বিধায়ক, বিজেপির দলেই আছেন। সে প্রসঙ্গে কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো একবার। দেখুন, 10th শিডিউলে দলত্যাগ বিরোধী আইন খুব পরিষ্কার আছে, এবং আমি এটা আজকে স্পিকার নতুন বলেনি বিজেপিতে আছে, আগেও বলেছে বিজেপিতে আছে। তারপরে আমি উচ্চ আদালতে গেছি, মহামান্য প্রধান বিচারপতি বলেছিলেন, স্পিকার আগে কি বলেছিলেন? আগে বলেছিলেন যে শুভেন্দু অধিকারী যে সমস্ত তথ্য প্রমাণ দিয়েছে যে সুইচ ওভারের মানে দল পরিবর্তনের, সেটা ভ্যালিড নয়। সাফিসিয়েন্ট তথ্য প্রমাণ না থাকার জন্য আমি বিরোধী দলনেতার আবেদন বাতিল করলাম, এটা প্রথম অর্ডার ছিল। তারপরে আমি অনারেবল ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে গেছি। চিফ জাস্টিস কি অর্ডার দিয়েছেন? দিয়ে বলেছেন অপোজিশন লিডারের যে অ্যালিগেশন এবং ডকুমেন্ট প্রমাণপত্র অল আর ভ্যালিড, 65B-তে উল্লেখ করে দিয়েছেন। এবারে স্পিকারের চেয়ারের মর্যাদা রেখে তাকে 4 সপ্তাহ টাইম দিয়েছিলেন, তিনি 8 সপ্তাহ টাইম নিয়েছেন। তিনি আজকে আবার বলেছেন বিজেপি, কালকে আদালতে যাব, বলবো উচ্চ আদালত আপনিই তো বলেছেন আমার অভিযোগ প্রমাণিত সত্য। অর্থাৎ স্পিকার তার রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য আর পিসি মনির নির্দেশে করছেন। আমি কালকে আদালতে যাব। আমি আবার দেবাংশু আগে 30 সেকেন্ড চেয়ে রেখেছেন, একটা ছোট্ট বিরতি নিতে হবে, তবে তার আগে দেবাংশুর কাছে আমাকে যেতে হবে। দেবাংশু 30 সেকেন্ড তোমার জন্য। অনেক ধন্যবাদ। আমি পুরোটা একবারে ক্লিয়ার করিনি, কারণ দূর থেকে তো করা যাচ্ছে না। আমি জগন্নাথ বাবুর প্রশ্নটা করেছিলাম দেবজিৎদার উদ্দেশ্যে সঞ্চালিকার থ্রুতে, এবং আমি সঞ্চালিকা আপনার কাছে এই প্রশ্নটা রেখেছিলাম একজন সাংবাদিক হিসেবে। আপনারা তো অবজার্ভ করেন গোটাটা, যে শিশির অধিকারী এই মুহূর্তে কোন দলে আছে, একজন সাংবাদিক হিসেবে আপনি কি মনে করেন? সেটার উত্তর আপনার হয়ে দেবজিৎদা দিয়েছে, কিন্তু আপনি দিতে পারেননি, কারণ শিশির অধিকারী রাজনৈতিক স্ট্যান্ড এই মুহূর্তে কেউ জানেন না। ঠিক যেমন মুকুল রায় নিয়ে দেবজিৎ বাবু এবং আপনারা প্রশ্ন করছেন মুকুল রায়ের এই মুহূর্তে রাজনৈতিক স্ট্যান্ড কি। আমার বক্তব্যের জায়গাটা খুব স্পষ্ট, সেই শুভেন্দু অধিকারী দল বদল নিয়ে বড় বড় কথা বলছেন, যেই শুভেন্দু অধিকারী তার বাবা ভাইকে দল পরিবর্তন করিয়েছেন কিন্তু পদত্যাগ করাননি, অথচ আমাদেরই কদিন আগে বাবুল সুপ্রিয় দলত্যাগ করেছেন, আবার তার সিটে এক বিধানসভা থেকে জিতে এসছেন, তার লোকসভা সিটে তৃণমূল 3 লক্ষ ভোটে জিতেছে। ফলে আমাদেরকে এই নীতির জ্ঞানটা দেবেন না, আগে দয়া করে নিজে পালন করুন। আর লাস্ট একটা বক্তব্য, জগন্নাথ সরকার যে কথাটা বললেন যে অনেককে আমরা ঝাড়াই বাছাই করে না নেওয়ার জন্য মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, সেই ঝাড়াই বাছাই না করা লোকেদের তালিকায় কি শুভেন্দু অধিকারী আছেন? খুব ক্লিয়ারলি প্রশ্নটা করলাম, কারোর যেন বুঝতে অসুবিধা না হয়।
আমি একটা ছোট্ট বিরতি নেব। এর উত্তরগুলো নিঃসন্দেহে দেবাংশু পাবে, কারণ একদিকে বিজেপি দলের মুখপাত্র এখানে রয়েছেন, আর একই সঙ্গে সাংবাদিকের অবজারভেশন সেটা নিঃসন্দেহে জানাবো। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে সত্যি একদিকে বাংলায় বিরোধী স্বর কোথায়, বাংলায় বিরোধিতার জায়গা কোথায়। একদল বলছেন যে গণতন্ত্রই নেই, বিরোধী দলের বিরোধী স্বরের জায়গাই নেই, আর অন্য দল বলছেন যে জায়গা থাকার কথাও নয়, কারণ সেই জায়গাটা তৈরি হয়েছিল কোথাও ভাড়া করা সৈনিকের ওপরে। আজকে এই মতাবস্থায় আবার নতুন করে জেপি নাড্ডার সফর এবং সেখানে কোথাও ভোকাল টনিক দিয়ে উদ্বুদ্ধ করা যে নিজস্ব আদর্শ নিজস্ব নীতিতে বিরোধিতা করুন, অন্য কোথাও থেকে ভাড়ার নীতি আদর্শে নয়। আমি একদম কনক্লুশনে আসবো, তবে তার আগে বেশ কিছু পেন্ডিং প্রশ্ন উত্তর রয়েছে। আমি একেবারে শেষ করার আগে নির্মাল্য মুখার্জির কাছে যাবো। নির্মাল্য মুখার্জির জন্য 30 সেকেন্ড, যে আসলে এই দল বদলে লাভ কি হয়, এবং বেশ কিছু প্রশ্ন করেছিলেন তার উত্তর পেয়েছেন কিনা। নির্মাল্যদা নিজেই বলছিলেন যে অনেক কিছু প্রশ্নের উত্তর পাওয়া গেল না। নির্মাল্যদা 30 সেকেন্ড। দেবাংশু বাবু তো আমাকে এই উত্তরটা দিলেন না যে জয়প্রকাশ মজুমদারকে সোজা তুলে এনে কি করে ভাইস প্রেসিডেন্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এতদিন বিজেপির সঙ্গে ছিলেন, তাকে সাধারণ কর্মী কমিটিতে রাখতেই পারতেন, সেটা তার ব্যাপার, কিন্তু কি করে হয়, তাতে কি মেসেজ যেতে পারে জলের কাছে, এটা এক। আর দেবজিৎ বাবু যে বললেন যে কোনো কন্ট্রাডিকশন নেই, তাহলে আমাকে ধরে নিতে হবে হয় জেপি নাড্ডা মিথ্যে কথা বলছেন, আর না হলে অমিত শাহ মিথ্যে কথা বলছেন। কোনটা সত্যি? কারণ অমিত শাহর কথা যদি আমি ধরি, তাহলে জেপি নাড্ডার ঠিক উল্টো সেটা কি করে সম্ভব? এটা মানে আমাকে পরিষ্কার, আমরা সাংবাদিক হিসেবে আমরা এগুলো জানতেই চাইতেই পারি, যদি এর উত্তর দুটো দিয়ে দেন। একদম সময় কি বলেছেন জেপি নাড্ডা আজকে কি বলেছেন সেটা একটু জানতে চাইছি। জেপি নাড্ডা দলকে উদ্বুদ্ধ করার জন্য যা যা বলার, আজকে কি কন্ট্রাডিক্টরি টু অমিত শাহ বললেন, সেই জায়গাটা যদি না বলেন আমি তো বলতে পারবো না। আমি আপনাকে তো বললাম অমিত শাহ 4টে কথা বলেছিলেন, আপনিও সেখানে ছিলেন প্রভারী হিসেবে। কথা বলি, হ্যাঁ 4টে যে কথা আমি তো আপনাকে প্রথমেই বললাম, প্রথম কথা একটা বিষয় স্পষ্ট, যেখানে উনি বলেছিলেন যে শূন্যতে পৌঁছে গিয়েছে, সেখান থেকে আবার কোথাও সেই সুরগুলো বাঁধার চেষ্টা করেছেন, এটুকুই যা পার্থক্য। থেকে শুরু যদি বলে থাকেন অমিত শাহ, তিনি সেন্ট্রাল পার্লামেন্টারি বোর্ডের মেম্বার, তাহলে আমি ধরে নেবো সে মিথ্যে কথা বলছেন। না না না, শূন্য থেকে শুরুর কথা উনি বলেন, কিছু বলেছেন, শূন্য থেকে শুরুর কথা বলেন। সময় একদম শেষ। অমিত শাহজি, আমি দেবজিৎদাকে সমর্থন করছি, কারণ আমার মনে হয় অমিত শাহজি এবং জেপি নাড্ডার কারোর কথায় কোনো কন্ট্রাডিকশন নেই, কারণ দুজনেই শূন্য থেকে শুরু করার কথা অমিত শাহজি বলেননি, বলেছিলেন ধরে নিন সেরকম এফোর্ট দিতে হবে যাতে কিনা শূন্য থেকে শুরু করতে গেলে যে এফোর্ট দিতে হয়, সেটা বলে বলেন শুরু করতে গেলে যেরকম এফোর্ট দিতে হয় সেরকম এফোর্ট দিন। আপনাদের কাছে 77 জন আমাদের কাছে ভার্সনগুলো চলতে ছিল, কেটে দেখান, যদিও আমি রিকোয়েস্ট করছি দেখান না, আমাদের কাছে যদি একদম কাছে রয়েছে সেটা ভালো করে দেখি। নিঃসন্দেহে যখন লাইভ টেলিকাস্ট করেছেন, এখন লাইভ টেলিকাস্ট করছি, এটুকুই বলতে চাইবো যে যেভাবে কোথাও হয়তো জেপি নাড্ডাজি বলছেন অমিত শাহর বক্তব্যের পর একটা বিষয় কোথাও আজকে নাড্ডার বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে, যেটা আমি শুরু করেছিলাম দেবজিৎ দা, যে কোথাও নিজের নীতি আদর্শের উপর ভরসা করা। আমরাও তো চাই বাংলার মানুষ, সেটা বিরোধী জায়গা, শক্তিশালী বিরোধী স্বর হোক, সেটা নিজস্ব নীতি আদর্শে হোক। ভাড়া করা সৈনিকে যে সত্যি সত্যি নিজস্ব নীতি আদর্শ রাখা যায় না, এবং ভাড়া করা সৈনিকে যে ভরসা রাখা যায় না, এটা তো বারবার প্রমাণিত। একদম সময় শেষ। প্রত্যেককে ধন্যবাদ জানাবো। দেবাংশু একটা উত্তরে পেন্ডিং ছিল, যে আমাদের অবজারভেশন, সেখান থেকে শেষ করি। সাংবাদিক হিসেবে অবজারভেশন, না শিশির অধিকারী, না মুকুল রায়, না সব্যসাচী, না রাজীব, যারা নিজস্ব ব্যক্তি স্বার্থে দল বদল করেন এবং যে সমস্ত রাজনৈতিক দল এগুলোকে এন্ডোর্স করেন, সমর্থন করেন, একটা বিষয় স্পষ্ট, তারা আসলে মানুষের জন্য ভাবে না। মানুষের ভাবনার জায়গাগুলোতে বড় খামতি রয়েছে, এবং যতদিন এই খামতিগুলো থাকবে ততদিন এই ধরনের টপিকগুলো প্রাসঙ্গিক হবে। এই নিয়ে আমাদের শো করতে হবে। অভিষেক ব্যানার্জি বলেছেন যে দল বদল নিয়ে আরো অনেকগুলো টক শো হবে, নিঃসন্দেহে এরকম অনেকগুলো টক শো করতে হবে। শুধুমাত্র এই কারণে তাদের ইন্টেনশন কি, শুধুমাত্র ব্যক্তি স্বার্থ, মানুষের স্বার্থ নয়, পেন্ডিং কাজ নয়, চাকরি নয়, শিল্প নয়, শুধুমাত্র ব্যক্তি স্বার্থ। এই ব্যক্তি স্বার্থ সত্যি সত্যি কি ভাইরাস হয়ে বাংলার রাজনীতি, শাসক হোক বিরোধী হোক, সব পক্ষে ঢুকে যায়নি? এই প্রশ্ন রাখলাম মানুষের জন্য। আজকে শেষ করছি সোজাসুজি স্বর্ণলেখানি। একটু পরেই দেখুন জবাব চায় বাংলা, ময়ূখ এবং মীনাক্ষীর সঙ্গে। নমস্কার।